আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ১৪। লিখেছেন ফাবিহা মম। রাতের বেলা কেন জানি কারেন্ট চলে গেল। ম্যানেজারকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা মিনমিন করে উত্তর দিল, কারেন্ট না থাকার জন্য পুরো রিসোর্টের পরিবেশ অন্ধকারে ছেয়ে আছে। চারপাশ যেন মারাত্মক ঘুটঘুটে অবস্থায় ধারণ করেছে। রুমের মধ্যে ভাবসা গরমটা ভালোই জ্বালাতন করছে। এটা নিয়ে সবার মধ্যে বেশ উৎকণ্ঠা দেখা যাচ্ছে। সন্ধ্যার পর থেকে ভীষণ গরম পড়েছে আজ। এই ভ্যাপসা গরমের জন্য রুমের ভেতরটাও খুব অসহনীয় হয়ে উঠেছে। রিসোর্টের চারপাশে প্রচুর গাছগাছালি থাকলেও বাতাসের আনাগোনা তেমন দেখা যাচ্ছে না। গাছের পাতাও যেন অনেকক্ষণ ধরে নড়ছে না। রাত তখন ৮:২০ বাজে। নীতি পুরোপুরি বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে মাঠে ঘুরঘুর করছে। আকাশে একটা গোলাকার চাঁদ উঠেছে। সেই চাঁদের চন্দ্রপ্রভায় চারপাশটা উজ্জ্বল হয়ে আছে। নীতি খোলা আকাশের সময় কাটানোর জন্য চুপচাপ নরম ঘাসে পা ছাড়িয়ে বসল। কালো কুর্তিটা হাঁটুর কাছে টান টান করে ঠিক করতেই ঢোলা হাতার কুনোয়ের কাছে তুলে ফেলল। নরম ঘাসগুলো চাঁদের আলোতে টসটসে দেখা যাচ্ছে। ঘাসগুলো যে কতটা সতেজ হয়ে আছে সেটা ঘাসগুলোর দিকে তাকালেই বোঝা যাবে। হঠাৎ শো শো করে মৃদু হাওয়ার ঝাপটা বয়ে গেল। নীতি সেই হাওয়ার গা এলিয়ে পরম শান্তি অনুভব করল। চোখ দুটো বন্ধ করে ঠান্ডা হাওয়ার পরশ নিতেই হঠাৎ দুজোড়া পায়ের আওয়াজ শুনতে পেল। চোখ খুলে শব্দ উৎসের দিকে তাকাতে কিছুটা দূরের থেকে শাহনাজ আর সাবাকে দেখতে পেল। ওরা দুজন একসাথে কথা বলতে বলতে নীতির দিকেই আসছিল। নীতির পাশে দুজন বসতেই জম্পেশ একটা আড্ডা শুরু হলো। হাসির আমেজে নিস্তেজ রিসোর্টটা চারপাশে ছড়িয়ে গেলে সবাই তখন চুম্বকের মতো মাঠে জড়ো হতে লাগলো। মেহিনুর নিজের রুমে শুয়ে শুয়ে মোমবাতির আলোতে বই পড়ছিল। আজকের উপন্যাসটা মারাত্মক সুন্দর আর সবচেয়ে বেশি প্রিয়। শরৎচন্দ্রের চন্দ্রনাথ উপন্যাসটা মেহিনুর কতবার পড়েছে জানা নেই। আজ আবারও যখন গরমের যন্ত্রণা ভোলার জন্য বইটা নিয়ে বসল, সত্যি সত্যি চন্দ্রনাথের লেখন ভঙ্গিতে মগ্ন হয়ে সবকিছু ভুলে গেল। সুরাইয়া তখন বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু মেহিনুরের রুমের থেকে মোমবাতির আলো দেখে পা থামিয়ে দাঁড়ালো। ও যে রুমে শুয়ে ফের বই পড়ছে এটা কাটায় কাটায় বুঝে গেল। কটেজের সেই রুমবন্দি ঘটনার পর থেকে কেন কোনো কারণ ছাড়াই মেহিনুরের উপর জিদ চেপেছে সুরাইয়ার। কেন এই জিদ এসে ভর করেছে সেটা ও নিজেও জানে না। সুরাইয়া চুপচাপ আধ ভেজানোর দরজার দিকে পায়ে পায়ে এগোতে থাকলো। দরজার সরাত করে খুলতেই বিছানায় উপুর হয়ে শুয়ে থাকা মেহিনুরকে দেখতে পেল। বুকের তলায় বালিশ রেখে ফর্সা গালে হাত চেপে একান্ত মনে বইয়ে ডুবে আছে মেহিনুর। রাশি রাশি কালো চুলগুলো বিছানায় ঢাল পেরিয়ে মেঝেতে পড়ে আছে। পা দুটো অনবরত নাড়াচ্ছে বলে শাড়ি কিছুটা টাকনো থেকে উপরে উঠে গেছে। তাতে ওর ফর্সাটে সুন্দর পা দুটো একটুখানি দেখা যাচ্ছে। হালকা বেগুনের শাড়িতে ওই অবস্থা অমন মেয়েকে দেখলে যে কারোর দৃষ্টি স্থির হয়ে যেত। কোনো পুরুষ দেখলে তার মাথায় আগুন ধরত নির্ঘাত। এই মেয়ে যে ছোট থেকেই অপরূপ সুন্দরী মায়ার সবটুকু ব্যাখ্যা নিয়ে জন্মেছে, তাতে কোনো সন্দেহ নেই। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখটা পর্যন্ত নিখুঁতভাবে সুন্দর। সুরাইয়া এসব ভাবতে ভাবতেই ঈর্ষান্বিত দৃষ্টিতে দরজার নবটা শক্ত করে মোচড়ালো। অমনি নব ঘুরানোর শব্দ শুনে মেহিনুর তৎক্ষণাৎ দরজার দিকে তাকালো। মেহিনুরের শান্ত নির্বল চাহনি দেখে দাঁত শক্ত করে ভেতরে ঢুকলো সুরাইয়া। হন হন করে ওর কাছে আসতেই বিছানার পাশে এসে অটলভাবে দাঁড়ালো। মেহিনুর মুখ তুলে সরল দৃষ্টিতে সুরাইয়ার দিকে তাকাতেই সুরাইয়া শক্ত গলায় টেবিলের দিকে হাত বাড়িয়ে বলল, তোর এক্সট্রা মোমটা নিয়ে গেলাম। আমার রুমে মোম ফুরিয়ে গেছে, দেয়াশলাইও পাচ্ছি না। তা তুই কি পড়ছিস? মেহিনুর যেভাবে শুয়েছিল সে অবস্থা থেকে স্বাভাবিক গলায় বলল, চন্দ্রনাথ। মেহিনুরের উত্তর শুনে সুরাইয়া এক পলকের জন্য ওর দিকে তাকালো। এরপর দৃষ্টি সরিয়ে এক্সট্রা মোমটা নিয়ে জ্বলন্ত মোমটা থেকে সেটা জ্বালিয়ে নিল। মেহিনুর আবার বইয়ের দিকে মনোযোগ দিলে সুরাইয়ার জ্বলজ্বল চোখ দুটো টেবিলের উপর পরিণীতা বইটার দিকে অটলে আটকে গেল। সাথে সাথে চোখে মুখে ছেয়ে গেল দ্রুত চিন্তার করজার পরিকল্পনা।
চুপ করে টেবিলের উপর আঁচল ফেলে পরিণীতা বইটা চুরি করলো সুরাইয়া। তারপর সেটা আঁচলের ভেতরে গুছিয়ে জ্বলন্ত মোমবাতি বাঁ হাতে নিয়ে রুমের বাইরে যেতে থাকলো। যাওয়ার আগে আরো একবার মেহনুরের দিকে পিছু ফিরে তাকালো, এরপর দৃষ্টি ঘুরিয়ে বেপরোয়া ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে গেল। মেহনুর হয়তো কল্পনাও করতে পারল না ওর সাথে কি হতে চলেছে। এদিকে সুরাইয়া চুরি করা বইটা নিজের রুমে লুকানোর জন্য রুমের দিকে যেতেই হঠাৎ কানে স্পষ্ট শুনতে পেল মাঠে সবাই মশা তাড়ানোর জন্য কাগজ পোড়ার চিন্তা করছে। কাগজ পোড়ানোর উৎকট গন্ধ পেয়ে মশারা চলে যাবে। সুরাইয়া কানে এটাও শুনতে পাচ্ছে মাহাতিম কাগজের আনার জন্য প্রীতিকে নির্দেশ দিচ্ছে। প্রীতি এদিক কাগজ আনার জন্য ম্যানেজারের কাছে চলে গেলে ধীরে সুস্থে আঁচলের ভেতর থেকে পরিণীতা বইটা বের করলো সুরাইয়া। জ্বলন্ত মোমবাতির আলোয় সেটা এক পলক দেখে নিয়ে মাঠের পানে যেতে লাগলো। সবাইকে অবাক করে দিয়ে পেছন থেকে সুরাইয়া এসে বলল, তোমরা এই পুরাতন বইটা পোড়াতে পারো। আমার রুমে ডাস্টবিনের ভিতরে এটা ফেলা ছিল। আমার মনে হলো ডাস্টবিনে না রেখে এটা পুড়িয়ে ফেললেই ভালো হয়, অন্তত মশার উপদ্রব থেকে বাঁচা যাবে। এই নাও। সুরাইয়ার বই ধরতে ধরতে হঠাৎ প্রীতি দৌড়ে এলো। প্রীতি অনেকগুলো খবরের কাগজ নিয়ে চলে আসলে মাহাদি দৌড়ে গিয়ে সেগুলো স্তূপ করে দিল। সুরাইয়ার হাত থেকে সাময়িক বইটা নিয়েছিল, কিন্তু সে বেখেয়ালি হয়ে প্রীতির কাগজের তাকিয়ে থাকলে বইটার দিকে বিশেষ নজরে তাকালো না। মাহাতিম খবরের কাগজগুলো জড়ো করতেই আগুনের জন্য ম্যাচের কথা উঠালে, আর তখনই সুরাইয়া দ্রুত বেগে নিজের হাতের মোমবাতিটা এগিয়ে দিল। মাহাতিম তীক্ষ্ণ নজরে সুরাইয়ার হাবভাব বুঝার চেষ্টা করছে। এই মেয়ের সারাদিন মুখ কুঁচকে রেখে এখন কেন সাহায্য করতে এসেছে সেটাই এখন মাথায় ধরছে না। মাহাতিম ওর হাত থেকে মোমবাতিটা নিয়ে কাগজে আগুন ফেলল। কাজ শেষে মোমবাতি ফেরত দিলে সুরাইয়া বইটার দিকে আবারও তাগাদা দিল, আর দিতেই কিনা চুপচাপ কটেজের দিকে চলে আসলো। সিঁড়ি দিয়ে কটেজে ঢুকতে মেহেনুরের রুমে উকি মেরে বলল, মেহেনুর রে, আমাকে একটা সাহায্য করবি? মেহিনুর কথাটা শুনতে পেয়ে চটপট ভঙ্গিতে জবাব দিল, বলো বুবু, কি করতে হবে? আমি এখনই করে দিচ্ছি। সুরাইয়া একগাল অদ্ভুত হাসি দিয়ে মেহিনুরের জন্য সরল মুখে বলল, তোর সবচেয়ে সুন্দর বইটা আমাকে দে তো। আমি কিন্তু চন্দ্রনাথ পরব না, ওটা দিবি না। একটু রোমান্টিক হলে ভালো হয়। পরিণীতা আছে না, তুই এটা এনেছিস না? থাকলে দে, তোর বইটা নিয়ে একটু পড়ি। আমার এখানে সময় কাটছে না। মেহনুর খুশি হয়ে চওড়া একটা প্রাণখোলা হাসি দিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো। টেবিলের উপর ব্যাগ থেকে বের করা বইগুলো হাতড়ে হাতড়ে কাঙ্ক্ষিত বইটা খুঁজতে লাগলো। পাগলের মতো খুঁজতে লাগলো, সব বই উলটপালট করে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও বইটা খুঁজে পাচ্ছে না। অস্থির হয়ে উন্মাদের মতো বিছানার উপর বালিশ উল্টে দেখলো। বিছানার নিচে উঁকি মারলো, টেবিলের চারপাশে হন্য হন্য করে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। ওর বিবশ অবস্থা দেখে সুরাইয়ার তৃপ্তিতে বাগুম করছিল, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে মিথ্যে চিন্তার অভিনয় করে বলল, কি হয়েছে রে? কি খুঁজছিস? বইটা কি হারিয়ে গেছে? মেহনুর তখনও সবকিছু তছনছ করে খুঁজে যাচ্ছে, কোথাও সেটার হদিশ না পেয়ে ওর বুক শুকিয়ে আসছে, প্রচণ্ড কান্না পাচ্ছে, কণ্ঠরোধ হয়ে আসছে ওর। তবুও নিজেকে সংযত করে প্রচণ্ড ধরা গলায় বলল, আমার পরিণীত বইটা পাচ্ছি না বুবু, ওটা কোথায় রাখলাম? আমি তো টেবিলেই রেখেছি বুবু, ওটা না পেলে আমি কি করব? ওটা দাদির বই ছিল, ওটা দাদির বই, আমি ওটা খুঁজে পাচ্ছি না বুবু, ওটা কোথায় গেল? মেহনুরের অবস্থা একদম নাজেহাল হয়ে গেল। খুঁজতে খুঁজতে বিছানার চাদর বালিশের জায়গা সব উল্টে ফেলেছে। সুরাইয়া মিচকি মিচকি হাসিতে ফেটে পড়লেও খুব কষ্ট করে হাসি আটকে নিল। হাসিটা এমনভাবে ঢাকা দিল যেন মেহনুরের কষ্ট ওরও খুব কষ্ট অনুভব হচ্ছে। সুরাইয়ার রুমের ভিতর পা ফেলে ওকে বাইরে আনার চিন্তা করলো। শান্ত হওয়ার জন্য মাথায় হাত বুলিয়ে রুমের বাইরে এনে মাঠে যেতে থাকলো। মেহনুর বারবার বলতে লাগলো বইটা ও টেবিলের উপরেই রেখেছে, স্পষ্ট করে মনে আছে বইটা টেবিলের উপরেই ছিল, কিন্তু হুট করে ওটা কোথায় হারিয়ে ফেললো? সুরাইয়া ওর হাতটা ধরে আগুনের কাছে গোল আড্ডায় নিয়ে আসলো। সবাই নিজেদের মধ্যে তুমুল হাসি ঠাট্টায় মেতে উঠেছে বলে মেহিনুর মাথা নিচু করে রইল, কিন্তু কি ভেবে যে এক পলকের জন্য দৃষ্টি তুলে তাকালে অমনি মাহাতিমের হাতে ওর দৃষ্টি আটকে নিঃশ্বাস চেপে আসলো।
মাহাতিম একটানে বইটাকে 2 খণ্ড করে সেটা আগুনের দিকে ছুঁড়ে মারল। মাহাতিম মেহিনুরের আগমন লক্ষ্য করলেও চোখ তুলে ইচ্ছে করে তাকায়নি। এদিকে মেহিনুর যে ওর দিকে অপলক তাকিয়ে আছে সেটাও বুঝতে বাকি নেই। মেহিনুর বই ছেঁড়ার দৃশ্য দেখে কয়েক মিনিট ওভাবেই থম মেরে পাথরের মতো দাঁড়িয়ে থাকলো। পাশ থেকে সুরাইয়া চুপি চুপি ওর কাছ থেকে দূরে সরে কটেজের দিকে চলে গেল। মেহনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ সাবার নজরটা ওর দিকে পড়ল। সাবা ওর চোখের চাহনি দেখে খানিকটা বিচলিত হয়ে শাহনাজের কানে ফিসফিসিয়ে কিছু বলল। শাহনাজও চিকন কপালে ভাঁজ ফেলে বসা থেকে দাঁড়ালো। হাত ঝাড়া দিয়ে মেহনুরের কাছে এসে ওর কাঁধে ধরে প্রশ্ন করল, তোর কি হয়েছে মেহনুর? তুই এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? আয় আমাদের সাথে বসে পড়, আড্ডা দে, মন ভালো হয়ে যাবে। পরশু তো চলেই যাচ্ছি। মাহাতিম কান খাড়া করে সব কথা শুনছিল, কিন্তু মনের খটকা মেটাতে যেই মেহনুরের দিকে তাকালো অমনি মেহনুরের সজল নয়নের ছলছল দৃষ্টি দেখে আশ্চর্য হয়ে গেল। মাহাতিমের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতেই মেহনুর বড় বড় চোখ থেকে হঠাৎ বর্ষণ শুরু হলো। সেই বর্ষণের জন্য বুক ফুলে উঠতে থাকলে শাহনাজ চিন্তিত হয়ে তাড়াতাড়ি ওকে নিজের দিকে ঘোরালো। গালে 2 হাত চেপে তীব্র উৎকণ্ঠায় বলে উঠল, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? বাড়ির কথা মনে পড়ছে? মেহনুর তুই চুপ হতো, কি হয়েছে খুলে বল। মেহনুর গাল থেকে 2 হাত সরিয়ে আবার মাহাতিমের দিকে তাকালো। রাগে ক্ষোভে লজ্জায় ধিক্কারে মাহাতিমের দিকে দৃষ্টি রেখে শাহনাজের উদ্দেশ্যে কান্না সুরে বলল, আমার বই পুড়িয়ে কি আনন্দ পেলে বুবু? ওদের জিজ্ঞেস করো আমার বই কেন পুড়িয়ে দিল। আমার বইয়ের কি দোষ ছিল এখানে? ওটা দাদাভাইয়ের একান্ত বই ছিল বুবু। আমি দাদাভাইকে কি জবাব দিব? দাদির ছোঁয়া ছিল ওই বইটাতে, দাদির ওই বইটা ধরেছিল। ওরা আমার বই পুড়িয়ে দিল বুবু, আমার বই পুড়িয়ে ছাই করে ফেলেছে। কথাটুকু বলতেই সবার সামনে হাউমাউ করে কেঁদে উঠল মেহনুর। ঝরঝর করে 2 চোখের কোল থেকে অশ্রু নির্গত হচ্ছে। ওর ফোঁপানো কান্না দেখে সাবা তড়িঘড়ি করে উঠে এসেছে। শাহনাজ ওর চোখ মোছাতে হাত আগালে মেহনুর রাগ দেখিয়ে সরিয়ে দিল। মাহাতিমের মতো সবাই তখন কি করবে বুঝতে পারছিল না। মেহনুর এভাবে হাউমাউ করে কেঁদে উঠবে সেটা চিন্তাও করা যাচ্ছিল না। মাহাতিমের মনে হচ্ছিল সে বোধহয় জীবনের সবচেয়ে বড় অপরাধটা করে ফেলেছে, কিন্তু এখানে ওর দোষটা আদৌ আছে কিনা সেটা নিয়ে চিন্তা করার অবস্থা পর্যন্ত নেই। সিয়াম ওর বেকুলভাবে কান্না দেখে অপরাধী মুখে বলল, মেহনুর তুমি কেঁদো না প্লিজ, আমরা সত্যি জানতাম না ওটা যে তোমার বই ছিল। অত অত পুরানো বই, আর তার উপর বইয়ের মলাটটাও ছিল না, এই জন্য। বাক্য শেষ করার আগে মেহনুর টলটলে চোখে তেজ নিয়ে তাকালো। সিয়ামের দিকে রাগের দৃষ্টি দিয়ে তৎক্ষণাৎ ভয়ে ভয়ে ভেবে চেঁচিয়ে উঠল, এজন্য আপনারা পুড়িয়ে ফেলবেন? ওটার কি কোনো মূল্য নেই? ওটা যে 88 সনের বই, এটা জানেন? এবার সিয়ামের থেকে দৃষ্টি সরিয়ে ওই অশ্রুপূর্ণ চোখে মাহাতিমের দিকে তাকালো। চোখ থেকে অনবরত টপ টপ করে পানি পড়তে চেঁচানো সুরে বলল, একবার পেছনের পৃষ্ঠা দেখেছেন? সেখানে যে আমার দাদা ভাইয়ের নাম লেখা ছিল চোখে পড়েনি? কেন পুরোনোর জন্য আমার রুম থেকে আনলেন? আপনি শুধু অসভ্য না, আপনি একটা জঘন্য চোরও। আপনার মতো জঘন্য মানুষ যেন আমার সামনে না আসে। আমি কখনোই আপনার চেহারা দেখতে চাই না। মেহনুরের প্রতিটা কথা ভাজে ভাজে আহত করছে মাহাতিমকে। বিনা দোষে বিনা অপরাধে শুধু শুধু মেহনুর কাছে অসভ্য চোর জঘন্য উপাধি পাচ্ছে। মাহাতিম শক্ত হয়ে ছিল ঠিকই, কিন্তু ভেতরের অবস্থা তুফানের মতো ঝড় তুলে দিচ্ছিল ওর। এদিকে মেহনুরকে সবাই বোঝাতে চেষ্টা করলে মেহনুর কাঁদতে কাঁদতে ঘুটে ঘুটে অন্ধকারের দিকে দৌড়ে পালিয়ে গেল। এরপর আর চিল্লাচিল্লি হলো না। সবিকরা স্তম্ভের মতো স্তম্ভিত হয়ে গেলে কোনো কথাই আর বলতে পারল না। মাহাতিম বাকরুদ্ধ হয়ে ধীরে ধীরে মাথা নিচে নামিয়ে ফেলল। ঘাসের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল। মেহনুরের কথাগুলো কান দিয়ে ধোঁয়া ছুটিয়ে দিয়েছে। নিজেকে শান্ত রাখার তীব্র চেষ্টায় মাহাতিম একদম নিঃশব্দ হয়ে গেছে। আচানক ভয়ার্ত সুরে চিল্লিয়ে উঠল তৌফ। ঘুটঘুটে জায়গাটার দিকে অস্থির কণ্ঠে সপ্তমে গলা চড়িয়ে বলল, সর্বনাশ, মেহনুর এটা কোন রাস্তা দিয়ে দৌড় লাগালো? ওইটা তো জঙ্গলের রাস্তা। ওই জায়গার অবস্থা বহুত খারাপ হয়ে আছে ভাই। এই মাইয়া আবার বিপদে পড়ে নাকি? তৌফের কথা শুনে সবাই শিউরে উঠে হাই হাই করতে লাগলো। মাহাতিম তাড়াতাড়ি বসা থেকে উঠে সবার উদ্দেশ্যে বলল, কেউ ওই রাস্তায় পা দিও না, আমি ওখানে যেয়ে নিয়ে আসছি। কালকের বৃষ্টির জন্য জায়গাটা কাদা কাদা হয়ে থাকতে পারে, তোমরা গেলে
ব্যথা পেতে পারো। তোমরা টেনশন মুক্ত থাকো, আমি ওকে নিয়ে আসছি। মাহাতিম চটপট ওদের কথা বুঝিয়ে দ্রুত জায়গাটার দিকে হাঁটা দিল। ওই জায়গাটায় প্রচুর গাছগাছালি ছিল বিধায় আলো একদম পৌঁছাতে পারেনি। প্রথমবার কেউ খালি নজর তাকালে ভয়ে তার গা কাটা দিয়ে উঠবে। মাহাতিম অন্ধকারে তলিয়ে যেতেই দু হাতে ঝোপের গাছগুলো সরিয়ে ভিতরে ঢুকলো। চোখ সয়ে 2 মিনিটের মতো হাঁটা দিতে হঠাৎ চোখের সামনে বিধ্বস্ত অবস্থায় মেহিনুরকে দেখতে পেল। মেহিনুর যে জায়গায় ছিল সেখানটায় চাঁদের ছোট ছোট আলো পাতায় ফাঁক গলে আসছিল। তাই যতটুকু দেখতে পেল অমনি এক দৌড়ে দিয়ে মেহিনুরের সামনে গিয়ে দাঁড়ালো মাহাতিম। কাদায় হাত পা মাখামাখি করে গলায় গালেও কিছু কাদা লেপ্টে ছিল। মাহাতিম ওর অবস্থা দেখে অট্ট হাসিতে ফেটে পড়তে নিলে হঠাৎ একটু আগের কথা ঘটনা স্মরণ করে চুপ হয়ে গেল। কাদা বাঁচিয়ে শুকনো একটা জায়গায় পা ফেলে ওর সামনে এসে হাঁটু গেড়ে ঝুঁকলো। মেহিনুর যে মাথা নিচু করে তখনও ফুঁপিয়ে কাঁদছে সেটা ওর পিঠের অবস্থা দেখলেই বোঝা যায়। মাহাতিম ওর দিকে হাত এগিয়ে থুতনি উঁচিয়ে মুখ তুলল, নম্রকণ্ঠে শান্ত ভঙ্গিতে বলল, রাগ দেখিয়ে কার ক্ষতিটা হলো? আমার না তোমার? দৌড়টা এই জঙ্গলের দিকে না দিয়ে আমার দিকেই দিতে, আমি তো রাগ ঝাড়ার জন্য পাল্টা জবাব দিতাম না। মাহাতিমের দিকে দৃষ্টি তুলে তাকালে অন্ধকারের জন্য স্পষ্ট দেখতে পারল না মেহিনুর, শুধু বুঝতে পারল মাহাতিম আবারও ওর দিকে ওর সামনে বিপদের বেলায় হাজির হয়েছে। একটু আগের ঘটনা চিন্তা করতে মেহিনুর সাথে সাথে ঝটকা মেরে মাহাতিমের হাত সরিয়ে দেয়। মাথা নিচু করে কাদাটার জায়গায় থেকে উঠতে নিলে আবার ধপ করে পড়ে যায়। মাহাতিম ওর কীর্তিকলাপ দেখে হাসবে না দেখবে সেটাই চিন্তা করছিল। এমন বেকুব মার্কা কাণ্ডজ্ঞান দেখে মাহাতিম শেষমেশ আবার বলে উঠল, আমাকে ধরে উঠলে তোমার জন্য ভালো হবে, নয়তো এখান থেকে ওঠার চান্স খুবই কম। সামনে একটা পুকুর আছে, চাইলে সেখানে গিয়ে কাদা পরিষ্কার করতে পারো। মেহিনুর মুখ তুলে অসহ্য ভঙ্গিতে বলল, আপনি এখান থেকে চলে যান। মাহাতিম ওর আকস্মিক রাগের আচরণগুলো খুব মনোযোগ সহকারে দেখছিল। এখন যে আচরণগুলো করছে সেটাও যে রাগের সামিল এটা ওর জানা আছে। তাই মাহাতিম বিমদ্র সুরে সৌজন্য ভঙ্গিতে বলল, তোমার কি সত্যিই মনে হয় আমি ওই বইটা ইচ্ছা করে পড়িয়েছি? তাছাড়া আমি তোমার বইটা কিভাবে খুঁজে পেলাম সেটা কি জিজ্ঞেস করা উচিত না? আমি তো তোমার রুমে যাইনি, তাহলে কি করে তোমার বইটা আমার হাতে চলে এলো? সৌভিকরা তোমার রুমে গিয়েছে কিনা জানি না, কিন্তু অন্যের মাধ্যমে চোরা কাজ করানোর মতো বিশ্রী স্বভাব আমার নেই। মাঝে মাঝে চোখে দেখা সত্ত্বেও অনেক সময় মিথ্যার মতো হয়। মেহিনুর এবার কথাগুলো শুনে খানিকটা অন্যমনস্ক হয়ে গেল। নিজের ভাবনা চিন্তায় মশগুল থেকে কিছুক্ষণ পর বলল, আপনি কিভাবে আমার বই পেয়েছেন? মাহাতিম ওর উত্তর শুনে মৃদু ভঙ্গিতে হেসে দিল। মেহিনুরের ড্যাব ড্যাব চাহনির দিকে দৃষ্টি রেখে সরল গলায় বলল, বলবো, নিশ্চয় বলবো। তার আগে আমার সাথে ওই পুকুরটায় কাছে চলো, ওখানে বসে হাত পা ধুয়ে নাও, কাদাগুলো সরাও, তারপর তোমাকে খুলে বলছি। আসো, হাতটা ধরে উঠে দাঁড়াও। মাহাতিম উঠে হাত বাড়িয়ে দাঁড়ালে মেহিনুর তবুও মাথা নিচু করে থাকে। ওর ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে না পারলেও সামান্য আঁচ করতে পারল। সেই অনুমানের সূত্র ধরেই প্রশ্ন করে বলল, দৌড়াতে যেয়ে পায়ে ব্যথা পেয়েছো নিশ্চয়ই? মেহিনুর লজ্জার জন্য বলতে পারল না পায়ে সে ব্যথা পেয়েছে। দৌড়াতে গিয়ে কাদার মধ্যে পা আটকে ধপ করে পড়েছে। অসহায়ের মতো নতমুখে বসে থাকলে হঠাৎ একজোড়া হাত এসে চোখের পলকে কাদা থেকে উপড়ে তুলে ফেলল। মেহিনুর কিছু বুঝে ওঠার আগে পেশিবহুল বাহু দুটো ওকে গুটি গুটি করে কোলে তুলে নিল। মেহিনুর ঘটনার আকস্মিকতার জন্য চোখ খিচে ফেললে কিছুক্ষণ পর হাঁটার গতি অনুভব করলো। হাঁটার জন্য ওর শরীরটাও যে একটু আধটু নড়ছে সেটা মেহিনুর স্পষ্টরূপে টের পেল। মেহিনুর ধীরে ধীরে চোখের পাতা খুললে গাছের ফাঁকে ফাঁকে চাঁদের উকিঝুঁকি দেওয়ার চন্দ্রলা দেখতে পেল। মেহিনুরের নরম শরীরটা কোলে তুলে মাহাতিম সোজা পুকুর ঘাটের দিকে রওনা দিয়েছে। অন্ধকারে খুব সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে। একটুখানি অসতর্ক হলে এক্ষুনি মেহিনুরকে নিয়ে পড়ে যেতে হবে। মেহিনুর যে মাহাতিমের দিকে চুপ করে তাকিয়ে আছে, মাহাতিম সেটা আর চোখে ধরতে পারল, কিন্তু ওর দিকে পাল্টা দৃষ্টি ছুটতে গেলে পা পিছলে এলাহি কাণ্ড ঘটে যাবে। মাহাতিম পুরোটা মেঠো পথ নিজেকে শান্ত রেখে শেষমেশ গন্তব্যস্থলে পৌঁছালো। পুকুর ঘাটে পাকা পাটান্তনে মেহিনুরকে বসিয়ে দিল। হাতের ঘড়িটা খুলে মেহিনুরের কোলে রেখে প্যান্ট গোটাতে ব্যস্ত হলো মাহাতিম।
পুকুরের স্বচ্ছ পরিষ্কার পানিতে নেমে সবার আগে নিজের হাত দুটো ধুয়ে নিল। মেহিনুরকে কোলে তোলার জন্য ওর আকাশি রঙের টি শার্ট ইতিমধ্যে কাদার কারণে নষ্ট হয়ে গেছে। মাহাতিম সেদিকে ভ্রুক্ষেপ না করে মেহিনুরের দিকে আদেশ সূচকে বলল, পা দুটো দেখাও। মেহিনুর কথাটা শুনেই কাচুমুচু করে পা আরো লুকানোর চেষ্টা করলো। এবার মাহাতিম রেগে গিয়ে ভ্রু কুঁচকে বলল, এখন কিন্তু কথা না শুনলে সোজা পুকুরে ফেলে দেব। মেহিনুর একটা কড়া ধমক খেয়ে নির্বোধ হয়ে গেল। পা এগিয়ে দিতেই মাহাতিম ওর পায়ে মুঠো ভর্তি পানি ছেড়ে কাদা পরিষ্কার করে দিল। দু পায়ে একসঙ্গে ধুয়ে দিতেই শাড়ির নিচটা যতটুকু সম্ভব কাদা পরিষ্কার করে দিল। এবার হাত দুটো পরিষ্কার করে দেওয়ার জন্য ওর ডান হাতটা ধরল মাহাতিম। নির্লিপ্তে হাতটা পানি দিয়ে ধুতে ধুতে মেহিনুর এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহিনুরের চাহনি দেখে মাহাতিম আন্দাজ করতে পারল এই মুহূর্তে ওর ভেতরে কি কি চিন্তা ঘুরছে। মাহাতিম ওর হাত ধুয়ে দিতেই ঠোঁটে হাসি টেনে বলল, তোমার জায়গায় যদি সুরাইয়া এখানে থাকতো আমি সুন্দর করে গালটা টিপে ধরতাম। টানা 5 মিনিট ওভাবে টিপে রেখে গলা একটা পাথর বেঁধে দিতাম। তারপর এই পুকুর ছেড়ে দিয়ে চলে যেতাম। এই কাজটা করতে পারলে আমার জীবনটা ধন্য লাগতো শিওর। কথাটা শুনে খুনি খুনি লাগলো মেহিনুরের। কিন্তু কেন সুরাইয়ার ব্যাপারে এমন ফালতু কথা বলছে সেটার জন্য মুখ খুলল মেহিনুর। কিন্তু কিছু বলার আগেই মাঝপথে আটকে দিয়ে মাহাতিম নিজের আসল কথাটা বলল, তোমার বইয়ের ব্যাপারে আমি কিছুই জানতাম না। মশার যন্ত্রণা কমানোর জন্য কাগজ পড়তে বলেছিলাম। প্রীতি কিছু নিউজ পেপার কালেক্ট করে এনেছিল আর এগুলো দিয়ে আগুন জ্বালিয়েছি। কিন্তু হুট করে সুরাইয়া একটা পুরানো বই নিয়ে আসলো। আর মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট ইজ, ওই বইটা পুরানোর জন্য ও নিজেই কিনা তাগাদা দিয়েছিল। আমি তো খেয়ালও করিনি বইটা আসলে কিসের ছিল। বইটা যখন দুফালে করে ছিঁড়ে আগুনে পোড়াতে দিয়েছি তখনই তুমি ওই দৃশ্য দেখে আমার উপর ক্ষেপে গেছো। এটা কি আমার দোষ? মাহাতিম এতটুকু কথার সমাপ্ত করে হাত দুটো পরিষ্কার করা শেষ করলো। মেহনুর একদম নির্বাক হয়ে তাকিয়েছিল। ওর দৃষ্টি ঠিক এমন হয়ে আছে যেন চিন্তা চেতনায় শূন্য হয়ে গেছে। মাহাতিম বুঝতে পারলো এটা ঝড় আসার পূর্ব মুহূর্তের নীরবতা। তাই সেই নীরবতাকে শক্ত করতে মেহনুরের বা গালে হাত রাখলো মাহাতিম। গালে 4টা আঙ্গুল বসিয়ে বৃদ্ধাঙ্গুল এগিয়ে কাদার ছিটেটা মুছে দিতে লাগলো। ওর নীরব চাহনির দিকে দৃষ্টি রেখে অন্য হাতটা এগিয়ে ওর গলার ডান দিকে রাখলো। সেখানকার ছিটেফোঁটা কাদাটা পরিষ্কার করতে মেহনুরের দিকে মুখটা একটু এগিয়ে নিয়ে বলল, পরিণীতার মর্ম বুঝতে পারো? এদিকে আমার যে শেখরের মতো অবস্থা হয়ে আছে সেটা বুঝতে পারো না? ধুকপুক ধুকপুক করে বুকের পরিচিত কাঁপুনি বেড়ে গেছে। খুবই অস্বাভাবিকভাবে বেড়েছে। বেতাল হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে। বেগতির হারে ছুটছে ক্রমশ। ধুকধুকুনি আরও বেড়েই চলছে। নিঃশ্বাসের প্রখরতা ক্রমান্বয়ে সুরে ফিসফিসিয়ে উঠছে। চারপাশে সেই ধুকপুকানি অন্য কথা জানিয়ে দিচ্ছে। অসামঞ্জস্য হয়ে বুকের যন্ত্রণা ধরাস ধরাস আবারও বেকায়দায় হয়ে গেছে। মাহাতিম নিজের মুখটা আরও এগিয়ে নিয়ে গেল। নরম গালটা থেকে কাদা পরিষ্কার করে হাতটা গলার দিকে এগিয়ে নিল। মেহিনুর স্থির নয়নে তাকিয়ে থাকলেও মাহাতিমের উষ্ণ নিঃশ্বাসগুলো গভীরভাবে ওর মুখের উপর পড়ছিল। মেহিনুর এবার একদম চোখ বন্ধ করল না একটাই কারণে, সে নিজের বাকচিন্তায় ছিল না। নিজেকে এই মুহূর্তে ললিতার জায়গায় মনে হচ্ছিল। সেই তপ্ত নিঃশ্বাসের ঊর্ধ্বশ্বাস ক্ষণে ক্ষণে মনের আঙ্গিনায় ছুটে বেড়াচ্ছিল। মাহাতিমের কণ্ঠ স্পর্শঘ্রাণে মেহিনুর পুরোপুরি বশবর্তী হয়ে গেছে। মাহাতিমের গায়ের নিজস্ব ঘ্রাণ তীব্রভাবে টের পাচ্ছে। কানে ওর কোমল মিশ্রিত ঠান্ডা সুর ক্ষণে ক্ষণে শুনছে। হিমশীতল স্পর্শের ভেতর মেহিনুর পুরোপুরি জড়িয়ে গিয়ে আচ্ছন্ন হয়ে গেছে। সময় হুড়হুড় করে পেরিয়ে গেলেও শেখরের মতো উষ্ট্রসিক্ত করল না মাহাতিম। অনেকক্ষণ পেরিয়ে গেলেও ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে অধৈর্যরা আঁকড়ে ধরল না। মেহিনুরের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আবারও নিচু সুরে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমার দেহের উপর ছোট্ট শরীরটা না পাওয়া পর্যন্ত স্বস্তি পাব না। কথাটা শোনার পর শরীর ঝিমঝিম করে উঠল মেহিনুরের। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই মাহাতিম ওর স্তব্ধ অবস্থা দেখে একটুখানি হাসল। গলা থেকে হাত সরিয়ে পানি থেকে উঠে দাঁড়ালো।
গোটানো প্যান্টটা নিচে নামিয়ে মেহিনুরকে কোলের থেকে ঘড়িটা নিয়ে পকেটে রাখলো। মেহিনুর এখনো বাকরুদ্ধ অবস্থায় চেয়ে আছে। বাইরে শান্ত হয়ে গেলেও ভেতরে তখন লণ্ডভণ্ড করা ঘূর্ণিঝড় চলছে। মাহাতিম ওর কাছে এসে আবার দু হাতে কোলে তুলে নিল। মেহিনুরের হতভম্ব দৃষ্টিটা মাহাতিমের মুখ আঁকড়ে রেখেছে। সেই দৃষ্টি যে নামানোর উচিত, মেহিনুরের মধ্যে সেই চিন্তাটুকু নেই। মাহাতিম খুব সাবধানে কাদা বাঁচিয়ে রিসোর্টের দিকে এগোতে লাগলো। জঙ্গলের ডান দিকের রাস্তাটা কটেজের দিকে ঢুকেছে, বাম দিকের রাস্তাটা সোজা মাঠের দিকে। মাহাতিম হাঁটতে হাঁটতে সামনের দিকে তাকিয়ে মেহিনুরের উদ্দেশ্যে বলল, কোথায় নিয়ে যাব? মাঠের ওদের ওদের কাছে বসবে, নাকি কটেজে যেয়ে শাড়ি পাল্টাবে? মেহিনুর প্রশ্নটা স্পষ্টভাবে শুনল ঠিকই, কিন্তু মাহাতিমের উপর থেকে নির্বাক চাহনি সরাতে পারল না। উত্তরের জন্য মুখের জড়তা এখনো যেন কাটছে না। মেহিনুর কোনো কথা বলছে না দেখে মাহাতিম এবার পা থামালো। মেহিনুরের দিকে দৃষ্টি দিয়ে শান্ত ভঙ্গিতে বলল, চলো কটেজে নিয়ে যাই। তোমার শাড়িতে এখনো কাদা লেগে আছে। এই অবস্থা ওখানে বসলে তোমারই অসুস্থ লাগবে। শাড়িটা পাল্টে এরপর তুমি মাঠে এসো। মাহাতিম কথাটা শেষ করে কয়েক সেকেন্ডের জন্য ওর দিকে তাকালো, কিন্তু উত্তরের পাট এবারও চুকালো না মেহিনুর। সেই যে ধর্মের দৃষ্টিতে তাকিয়ে আছে, সেই দৃষ্টি এখনো পুরোপুরি কায়েম আছে। মাহাতিম ভালোভাবে বুঝতে পারল মেহিনুর ওর কথার মর্ম ধরতে পেরেছে, এই জন্য মেহিনুর করে চুপ আছে। মাহাতিম কটেজের রাস্তাটাই ধরল। এদিকে ঝোপঝাড় থেকে বিভিন্ন সুরে পোকার ডাক আসছে। ঝিঝি পোকাও ঝিঝির করে কান লাগিয়ে দিচ্ছে। বৃষ্টির কারণে কর্দমাক্ত জায়গাটা গ্রাম্য গ্রাম্য সুবাস ছড়াচ্ছে। মাহাতিম শুকনো জায়গায় পা ফেলে সামনে এগোতেই হঠাৎ কানে অদ্ভুত একটা শব্দ হলো। শব্দটার অদ্ভুত এতই বেশি ছিল যে মাহাতিম তৎক্ষণাৎ পা থামিয়ে চারপাশে তাকালো। চাঁদের আলো ম্লান হয়ে এসেছে এখন, স্পষ্ট করে কিছুই এখন দেখা যাচ্ছে না। শ্রবণ ইন্দ্রিয় সজাগ থাকার কারণে পায়ের আওয়াজ শুষ্কভাবে পাওয়া যাচ্ছে। এখানে কেউ তো আছে, কেউ তো গা বাঁচিয়ে লুকিয়ে লুকিয়ে ওদের দেখছে। মাহাতিম চোখ ছোট করে ভ্রু কুঁচকে আর চোখে একবার ডানে তাকালো, আরেকবার একই ভঙ্গিমায় বামে তাকিয়ে দেখলো। মনের ভ্রম ভাবার মতো ভুল ওর হয় না। মন যেটা বলছে নিশ্চয় সেটার আভাস এখন কোথাও না কোথাও আছে, কিন্তু প্রমাণ যেহেতু নেই, তার উপর মেহিনুর এখন সাথে, তাই সন্দেহ দূর করার চিন্তাটা আপাতত মাথা থেকে ঝাড়ল। মেহিনুর ওর আচমকা পরিবর্তন দেখে নিজেও চারদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে না পেয়ে চুপ করেই রইল। মাহাতিম যে রাস্তাটা দিয়ে এসেছে সেটা কটেজের পেছনের দিকে, তাই মাঠে আড্ডারত কেউ ওদের দেখলো না। মাহাতিম সিঁড়ি ডিঙ্গিয়ে কটেজে ঢুকলো ঠিকই, কিন্তু মেহিনুরের রুমে আর গেল না। দরজার প্রবেশ মুখ নামিয়ে দিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। মেহিনুর একটা ভারী নিঃশ্বাস ছেড়ে পা ঘুরিয়ে রুমের ভেতরে ঢুকে গেল। অন্ধকারে কিছু দেখা না গেলেও আন্দাজের উপর ভিত্তি করে টেবিল থেকে মোমবাতি জ্বালালো। চুলগুলো শক্ত করে খোঁপায় বেঁধে ব্যাগ খুলে শাড়ি নিল। ভালো করে দরজাটা চাপিয়ে দিল। শাড়ি পাল্টানোর জন্য কাঁধের সেফটি পিনটা খুলবে অমনি খুট করে শব্দ হলো একটা। মেহিনুর শব্দটাকে ইঁদুরের শব্দ ভেবে পিন খুলে মনোযোগ দিলে পিছু ফিরে তাকালো না। দিকে চাপানোর দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, সেদিকে মেহিনুরের খেয়াল নেই। সে শাড়ির কুচির খুলছিল। আধো অন্ধকারে দরজাটা ফাঁক দিয়ে কালো ছায়া রুমে ঢুকছে। সেই ছায়াটা কার এখন সেটা পরিদৃষ্ট না। মেহিনুর কুচির কাছে ছোট্ট পিনটা খুলে সবগুলো কুচি টান মারল, আর তখনই দরজাটা সম্পূর্ণ খুলে দপ করে মোমবাতিটা নিভে গেল। ঘটনার আকস্মিকতায় লোমহর্ষক কাহিনীর মতো চমকে উঠল মেহিনুর। হাতটা মুঠো হয়ে কুচিগুলো খামচে ধরল। চটপট মাথা ঘুরিয়ে পিছু ফিরে তাকালে দরজাটা একদম খোলা দেখল, অথচ একটু আগে দরজাটা ভালোভাবে চাপা দিয়ে রেখেছিল। যদিও ছিটকিনি আটকায়নি, কিন্তু ছিটকিনি দেওয়ার আবশ্যকতা নেই। চাঁদের আলোটা একদম ফিকে হয়ে যাওয়ার জন্য অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে আছে। মাঠ থেকে সবার হাসি ঠাট্টা বাতাসের সাথে এখানেও আসছে। মেহিনুর ভয়ে ভয়ে গলায় প্রশ্ন করল, কে? কোনো উত্তর এলো না। আবার জিজ্ঞেস করলো, কে ওখানে?
তবুও কোনো শব্দ হলো না। মিনিট দুয়েকের মতো থমথমে অবস্থায় শক্ত হয়ে রইল মেহিনুর। এরপর কুচিগুলো আগের জায়গায় গুজে আঁচল দিয়ে পুরো শরীর ঢেকে নিল। শব্দহীন ভঙ্গিতে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল। প্রবেশদ্বারের চুপচাপ দাঁড়িয়ে বাইরে উঁকি দিল। আশেপাশে কেউ নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এখানে কেউ ছিল। চাপানো দরজা বাইরে দাঁড়িয়ে কেউ সত্যিই দাঁড়িয়েছিল। মেহিনুর নিরুত্তেজ ভঙ্গিতে ভেতরে ঢুকে আবার মোমবাতি জ্বালালো। দরজাটা পুনরায় চাপানোর জন্য এগিয়ে এলো, কিন্তু চাপানোর সময় মেঝের দিকে তাকিয়ে কাঠ হয়ে গেল। কর্মমাক্ত দুটো পায়ের ছাপ সাদা টাইলসের উপর পরিষ্কার বোঝা যাচ্ছে। ভোর সকালে ঘুম থেকে উঠল সবাই। মিষ্টি সকালের শান্ত প্রকৃতি দেখে সবার মন চনমনিয়ে উঠল। সামিক প্রীতিদের নিয়ে পুকুরঘাটে ছবি তুলতে গেল। সৌভিক গেল নদী তীরে কিছু দারুণ মুহূর্ত উপভোগ করতে। মাহাদি ঘুম থেকে উঠেনি দেখে মাহাতিম বেরিয়ে এলো কটেজ থেকে। ফ্রেশ হয়ে গায়ে ডার্ক সবুজের টি শার্ট পরে সেপারেট কটেজের দিকে এগিয়ে গেল। সেখানে দূরে থেকে দেখা যাচ্ছে মেহিনুর ছোট গোল টেবিলে বসে আছে। ক্রিম কালারের সাদামাটা শাড়ি পরনে, ব্লাউজটা কালো, মাথায় কোনো সিথি নেই। সামনের চুলগুলো সব পিছনের টেনে সুন্দর করে চুল বেঁধেছে। ডান দিকে একটু খেজুর বেনি কোল থেকে মেঝের দিকে ঝুলছে। মাহাতিম তৎক্ষণে কটেজে ঢুকে ওর মুখোমুখি হয়ে বসলো। চেয়ার টানার শব্দ হলে মেহিনুর বই থেকে মুখ তুলে সামনে তাকালো। মাহাতিমকে দেখে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। শান্ত মুখে স্বাভাবিক চাহনিতে ফের বইয়ের দিকে মনোযোগ দিল। মাহাতিম দুটো হাত টেবিলের উপর উঠিয়ে আঙ্গুলে আঙ্গুলে মিলিয়ে মুঠো করল। আকাশের দিকে তাকিয়ে শান্ত সুরে বলল, কাল চলে যাচ্ছি। বইয়ের উপর রাখা ছোট হাতটা একটু যেন কেঁপে উঠল। মাহাতিম সেটা আর চোখে খেয়াল করলো কিনা বোঝা গেল না। কিন্তু মেহিনুর খুব শক্ত হয়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। টেবিলের উপর থাকা সিরামিকের সাদা কাপে চা রাখা ছিল। সেই চা থেকে থেকে একে একে ধোঁয়া উঠছে। মাহাতিম আকাশের দিকে উদাস চাহনিতে তাকিয়ে আছে। বুকের ভেতরে থেকে চাপা নিঃশ্বাসগুলো শব্দ করে ছেড়ে দিচ্ছে। আজকের রাতটুকু পর্যন্ত সময় আছে। এরপর সব কিছু গুছিয়ে আসল জায়গায় ফিরে যেতে হবে। আজ রাতে কনফার্ম করতে হবে মাহাতিম কাল বিকেলে ফিরছে কিনা। মেহিনুর বইয়ের একটা পাতা উল্টাতেই হাত এগিয়ে কাপের হ্যান্ডেলটা ধরল। হ্যান্ডেলটার ভেতর তর্জনী আঙ্গুল ঢুকিয়ে কাপটাকে তুলে নিল। শুষ্ক গলায় চায়ের উষ্ণতা ঢালতে ঠোঁটের কাছে কাপ ছোঁয়ালো। ছোট্ট একটা চুমুক দিয়ে কাপটা আগের জায়গায় রেখে হ্যান্ডেলে ছেড়ে দিল। মাহাতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে হিয়ালি সুরে বলে উঠল, চায়ে চুমুক দেওয়া ঠোঁট দুটোর জন্য আশেপাশে কেউ অপেক্ষা করছে। কান দিয়ে গরম ধোঁয়ার মতো অনুভব হলো মেহিনুরের। তৎক্ষণাৎ নিজেকে লজ্জার রেশ থেকে লুকানোর জন্য বৃথা চেষ্টা হিসেবে চোখ বন্ধ করে ফেলল। নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে অনড় হয়ে রইল। মাহাতিম এবার ওর দিকে চোখ তুলে হালকা একটা হাসি দিল। মেহিনুরের এমন ভাবভঙ্গি দেখে দারুণ মজা লাগছে। ওকে আরও অস্বস্তিতে ফেলার জন্য মাহাতিম ছোট বুদ্ধি কাটল। চায়ের কাপটা শব্দ করে নিজের দিকে টানল। টেবিলের উপরতলা ঘেঁষে ঘেঁষে কাপ নেওয়ার শব্দ হলে মেহিনুর চোখ খুলে তাকালো। মাহাতিমের দিকে ড্যাব ড্যাব চাহনিতে তাকালে মাহাতিম তৎক্ষণে কাপটা তুলে নিল। সাদা কাপটার যে দিকটা মেহিনুর চুমুক দিয়েছিল, মাহাতিম সেদিকটার গাঢ় করে ঠোঁট বসিয়ে চুমুক দিল। তৃপ্তির মতো আভাস ফুটিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। পরপর দুটো চুমুক দিয়ে কাপটা নিচে রাখল। মাহাতিম সেই কাপটার দিকে অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে শান্ত গলায় বলল, কাল থেকে একটা কথাও তুমি বলনি। ইভেন এখনো তুমি সাইলেন্ট হয়ে আছো। হয়তো তোমার চুপটি আমাকে অনেক কিছু বলে দিচ্ছে, কিন্তু সত্য হচ্ছে আমি এটা মানতে পারছি না। কাল বিকেলের ফ্লাইট বুক করব। আজ রাতের মধ্যে কিছু একটা মুখ ফুটে বলে দিও। আমি শুধু ওই প্রশ্নটার জবাব চাইব, আর কিছু আমার জানার ইচ্ছে নেই। চায়ের কাপটা ছেড়ে চেয়ার থেকে উঠল মাহাতিম। মেহিনুর মুখের দিকে শুধু একবার তাকালো। ওর নীরব চাহনির আড়ালে যে উত্তরটা খেলা করছে সেটা ওকে মুখ ফুটে বলতেই হবে। মাহাতিম আর দাঁড়ালো না। যে চায়ের কাপটা টেবিলের উপর রেখেছিল সেটা সুযোগের মতো হাতে নিয়ে কটেজের বাইরে পা রাখলো। পিছু ফিরে তাকালো না।
সূর্যটা মধ্য গগনের সময় পার করছে। সূর্যের তেজো বর্ধক দাপটে মাঠের ঘাসগুলো তিলতিলে ভাবে হারিয়ে ফেলেছে। গাছের পাতাগুলো তপ্ত হয়ে আছে বেশ। সৌভিক সবাইকে নিয়ে পুকুর ঘাটে সানে বসে আলাপ শুরু করলো। আজকের আলাপের মুখ্য বিষয় হলো মেহিনুরকে যেভাবেই হোক আজকের মধ্যে টাইট দিতে হবে। যদি মেহিনুর টাইটেও সোজা না হয় তাহলে নিরুপায় হয়ে ওকে অনুনয় করে মাহাতিমের ছুটি বাড়ানোর অনুরোধ করতে বলবে। এই কথা শুনে নীতি বিরস মুখে বলল, ওর মতো শক্ত মেয়ে আমি দেখিনি সৌভিক ভাই। ও যত ছোট হোক না কেন, ও বড়দের অবস্থাও হার হারিয়ে দিয়েছে। আমি তো ভাবতেই পারছি না ও এখনো মাহাতিম ভাইয়ের প্রতি ফিল করে না। নীতি কথাটা শেষ করতে না দিয়ে স্বামীক এবার বলল, নীতি, তোর একটা জিনিস বোঝা উচিত। ওর জন্য এসব নতুন, তার উপর গ্রামের পরিবেশে বড় হয়েছে। এখানে এসব ফ্যাক্ট শহরের মতো আপডেট না। ওর যদি ফিল এসেই যায় সেটা কি ও প্রকাশ করবে? স্বামীকের কথা নীতি প্রচণ্ড খেপানোর আচরণ করলো। রাগ দেখিয়ে গমগম গলায় বলল, ওর চেয়ে 4 মাসের বড়টা হাত পা তুলে ইজ্জত লুটাচ্ছে, আর ও কিনা ট্যাপ মেরে বাবু সেজে আছে। আমার এসব একদম সহ্য হচ্ছে না, একদম সহ্য হচ্ছে না। ও যদি সন্ধ্যার মধ্যে ভাইকে কিছু না বলে ওর গলা আমি টিপে ধরবো। আমার ভাইকে রিজেক্ট করবে এরকম মেয়ে আমি সহ্যই করব না। নিজের উড়নচণ্ডীর রাগ দেখে সৌভিক ওর মাথায় হাত বুলিয়ে বলল, কুল কুল নীতি, ঠান্ডা হ। আমি বুঝছি তো তুই মাহাতিমের কাহিনী নিয়ে চেতে যাবি। তোর কি মনে হয় আমাদের সাহেববাবু হাত গুটিয়ে বসে আছে? নারে পাগলি, মাহাতিম ঠিকই ট্রাম্প কার্ড ফেলে ওকে বোঝানোর চেষ্টায় আছে। ও ঠিকই আমাদের না দেখিয়ে কাজ সেরে ফেলেছে। সৌভিকের কথা একটু শান্ত হলো নীতি, কিন্তু পুরোপুরি তেজটা আর কাটলো না। নীতির গরম মেজাজটা ঠান্ডা করার জন্য ফারিন মাঝখান থেকে বলে উঠল, নীতি আপু, আমার গাট ফিলিং বলছে মেহিনুর আমাদের ভাইকে রিজেক্ট করার সাহস পাবে না। ভাই যার সামনে দাঁড়িয়েছে সেই মেয়ে কখনো দ্বিতীয়বার চোখ নিচু করেনি। আমরা যখন সামারের ছুটিতে দেশে আসতাম তখন ভাই আমাদের পার্ক চিড়িয়াখানা নিয়ে যেত। ওখানে ঘুরতে গেলে কি হতো মনে আছে? সে তো আপুকে নিশ্চয়ই মনে আছে। ভাইয়া হাসিখুশি স্টাইলে যদি কোনো আপুর মতো মেয়েকে হ্যান্ডেল করতে পারে, সেখানে মেহিনুর তো একদম মাসুম। কণা নামটা শুনে সিয়ামের চোখ দুটো চকচক করে উঠল। ফারিনের কথায় দাড়ি বসিয়ে চট করে প্রশ্ন করল, কণাটা সুবর্ণা আন্টির ভাতিজা না? ফারিন শান্ত ভঙ্গিতে জবাব দিল, হ্যাঁ, সুবর্ণা আন্টির ভাতিজি। তুমি তো ওকে চিনোই। ও যে সুবর্ণা আন্টির সাথে বেহায়ার মতো থাকে সেটা তো তুমি জানো না। ভাই ছুটি পেলে এজন্যই বাসায় ফিরতে চায় না, এবারও চায়নি। ফারিনের কথায় সবাই কিছুক্ষণ চুপ থাকলে তৌফ হঠাৎ বলে ওঠে, দেখ ভাই, আমার এইসব বোঝাইয়া লাভ নাই। পোলট্রি মুরগির যদি সন্ধ্যার মধ্যে হু হা কিছু না করে আমি নিজেই জানি না ওরে কি করবো। এদিকে মাহাতিম হালা এমন ভাব মারাইতেছে গায়ের রক্ত সুদ্ধা টকবক কইরা জ্বলতেছে। তৌফের অবস্থা দেখে সৌভিক এক ধমক দিল। ধমকের কাজ হলো না, উল্টো বক বক করতেই থাকলো। মাহাতিমের ব্যাপারে অনর্গল কথাগুলো বলতেই সাবির এবার প্রশ্ন করে বলল, ভাই তোমার সাথে এমন কি বলেছে যেটা শুনে তুমি এমন কথা বলছো? তো ভ্রু কুচকে কঠিন মুখে বলল, তুই শুনবি কি কইছে? সাবির কপট্ট ভঙ্গিতে বলল, অবশ্যই শুনবো, শুনবো না কেন? এবার তো ঘাটের পাটাতনে আসন করে বসলো। এমন একটা ভঙ্গি করলো যেন ওরা সবাই শিষ্য আর ও একজন গুরু। তো জম্পেশ একটা ভাব নিয়ে গলা শক্ত করে বলল, ওই বলে চুমাইতে চুমাইতে ওর বউরে মাইরা ফেলবো। এখন বলতো এগুলা কি ভালো মানুষের কথা? এগুলো যদি আমাদের সামনে খোলা বইলা দেয় তাইলে মানিজ্যত তো লুঙ্গির নিচেও থাকতো না। তৌফের মুখে এমন কথা শুনে কিছুক্ষণ পিনপতন নীরবতা চলল। এরপর একযোগে উচ্চস্বরে ভয়ে ভয়ে হাসির রোল উঠল। হাসতে হাসতেই সবাই নিঃশব্দ হয়ে গেছে। ফারিন হাসতে গিয়ে মাটিতে বসে পড়েছে। নীতি চোখ দিয়ে পানি বের করে প্রীতির কাঁধে মুখ লুকিয়ে ফেলেছে। সৌভিক হো হো করে হাসতেই তৌফের মাথায় জোরে একটা চট্টি মারল। চট্টিটা মেরেই হাস্য অবস্থায় বলল, তুই এমন কি বলেছিলি বলতো? কি বলছিলি যার জন্য মাহাতিম এমন উত্তর দিছে? তো ভ্রু দুটো ভীষণ কুঁচকে রাগান্বিত গলায় বলল, ওরে আমি কি বলতে যাবো? শালার চিন্তা ভাবনাই অশ্লীল।
খালি বলছিলাম তুই তো শালা রোমান্টিক না, বউরে তো আদর মহব্বত করতে পারবি না। এরকম বাকিটা ইতিহাস বানায়া ফেলছে। তৌফির কথায় হাসি থামিয়ে সিয়াম বলে উঠল, তুই কি ভাবছস তোর এমন প্রশ্ন শুই না ও তোরে কোলে বসায় গালে চুমু খাইব? তোর মাইন্ড এক নাম্বারের খাসরা। ওরে কেমনে অশ্লীল বলস, ফাজিল কোথাকার। সিয়ামের কথায় চটে উঠল তৌফ। চোখ রাঙিয়ে খারাপ কিছু বলবে অমনি সৌভিক নিজের কথা ঝুলিয়ে বলল, যার ব্যাপার নিয়ে তোরা আজাইরা কাহিনী করছিস ওর আসল রূপ বিয়ের পরেই দেখিস। এখন খালি অফ থাক, প্রে করতে থাক মেহিনুর যেন যে করেই হোক ওর কথাটা মাহাতিমের কাছে স্বীকার করে। সৌভিকের কথায় সায় মিলিয়ে চুপ হয়ে গেল সবাই। নিজেদের সবাক ভঙ্গ করে বিকেলের জন্য প্রস্তুত হলো। দুপুরের গোসলের জন্য গোসল করতে গেলে মেহিনুরের কপালে ভাঁজ পড়ল। বিকেলের ছোটখাটো পার্টির জন্য লাল যে শাড়িটা বের করেছে সেটার সাথে ব্লাউজ আনতে ভুলে গেছে মেহিনুর। লাল শাড়ির লাল ব্লাউজটা তন্ন করে খুঁজেও পেল না। এদিকে সাবা শাহনাজ সুরাইয়া গোসল শেষ হয়ে শাড়ি পরেও রেডি। মেহিনুর শাহনাজের রুমে গিয়ে দেখলো তিন বোন সেখানে বিকালের জন্য এখনই রেডি হয়ে নিচ্ছে। বিকেলে একটা জমজমান গ্রিল পার্টি নদীর তীরে হবে। বালুর উপর গ্রিল হবে মুরগি। সেখানে গাছের গুড়ি সাজিয়ে গোল করে বসার সিস্টেম, সঙ্গে থাকবে সাথে আনা মিউজিক ইনস্ট্রুমেন্ট। আজকের পার্টিটা চমৎকার করার জন্য সবাইকে বর্ণিল রূপে সেজে আসতে বলা হয়েছে। এদিকে শাহনাজ সহ বাকি দুজন মেহনুরের ব্লাউজ না আনার ঘটনা শুনে নিজেদের ব্যাগ খুলছে। শাড়ির সাথে পরার জন্য লাল ব্লাউজ তো নেই, উল্টো যে ব্লাউজ আছে সেটা শাড়ির সাথে যাবে না। সাবা নিজের ব্যাগ থেকে কালো রঙের লাল রঙের ব্লাউজ বের করলো। সেই ব্লাউজের চেহারা দেখে মেহিনুর মুখ ঘুরিয়ে ফেলল। সাবা ওকে সুন্দর করে বোঝালো ব্লাউজটা পরে একদম খারাপ লাগবে না। মেহিনুর তবুও ওর কথা আমলে নিচ্ছে না। মেহিনুরের শাড়িটা কালো রঙের জামদানির শাড়ি। সেই শাড়িটার উপর কালো সুতার সূক্ষ্ম কাজ করা। সেই শাড়িটার সাথে ম্যাচিং ব্লাউজ কালো রঙের ছিল, যেটা সে ব্যাগে তুলতে ভুলে গেছে। সাবা যেই ব্লাউজটা দিয়েছে শাহনাজ সেটাই ওকে ধমকে পরার জন্য বলে দিয়েছে। ওখানে নিশ্চয়ই অপরিচিত কেউ না, সবাই খুব কাছের মানুষ। তার চেয়ে বড় কথা এরা আত্মীয়। মেহিনুর মুখ ফুলিয়ে ব্লাউজ নিয়ে নিজের রুমে চলে গেল। দরজাটা চাপিয়ে দিয়ে ব্লাউজটা দু হাতে চোখের সামনে মেলে ধরল। লাল রঙের মখমলের ব্লাউজটা যদিও সুন্দর, কিন্তু এর পিঠের দিকে ফিতা সিস্টেম। ক্রস করে দুপাশে ফিতা বেঁধে ব্লাউজটার পরা লাগে। স্লিপ দুটো কোনোই পর্যন্ত আসবে না। মেহিনুর এই ব্লাউজ পরবে কিনা এটা নিয়ে মারাত্মক দ্বিধাগ্রস্তে ভুগতে লাগলো। 4:30টার দিকে আয়োজন শুরু হওয়ার কথা, অথচ ঘড়িতে 4টা বাজতে চলল। প্রায় 1.5 ঘন্টা ওই ব্লাউজ নিয়ে বসে থাকতে শেষমেশ পরার চিন্তাই শক্ত করলো। পাকা হাতে দ্রুত তার সাথে শাড়ি পরে নিল মেহিনুর। আয়নার সামনে দাঁড়িয়ে কুচিগুলো ঠিক নিচের দিকে ঠিকঠাক করে নিল। দীর্ঘ কেশগুলো মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে পিঠ ছেড়ে দিল। মাথার ডান দিকে একটা সিঁথি তুলে দুদিকে কানে চুল গুজে রাখলো। এমন সময় দরজায় তখন ঠকঠক করে কড়া নাড়ল। মেহিনুর আয়না থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো। আসার জন্য অনুমতি দিতে শাহনাজ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কিন্তু কিছু বলার জন্য যেই ঠোঁট নাড়াবে অমনি দরজা ধরে বিস্ময় চাহনিতে থমকে গেল শাহনাজ।